তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। মানিক, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। এই ঝোপটার আড়ালে তাড়াতাড়ি বসে পড়ো। দুজনে গা ঢাকা দিল ঝোপের আড়ালে গিয়ে। খানিকক্ষণ কিছু শোনা গেল না। তারপর মাঝে মাঝে শোনা যেতে লাগলো পায়ের শব্দ। বেশ বোঝা গেল কেউ চলতে চলতে থেমে দাঁড়িয়ে পড়ছে। অন্ধকারের ভিতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো একটা অস্পষ্ট অপুত ছায়া। ঝোপের প্রায় পাশে এসে আবার দাঁড়িয়ে পড়ে মূর্তি নিজের মনেই বলল, কি আশ্চর্য, এইখানে তো ছিল, গেল কোথায়? জয়ন্ত হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাঘের মতন তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের দুটো বলিষ্ঠ হাত বাড়িয়ে তাকে চাপটে ধরল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দাও। এই আগে বল, কে তুই? আমি এই গাঁয়েই থাকি। আমাদের পিছু নিয়েছিস কেন? না, আমি আপনাদের পিছু নিইনি। আমি ভিন গাঁয়ে গিয়েছিলাম, ফিরতে রাত হয়ে গেল। তোর নাম কি? শ্রী মানিকচাঁদ বিশ্বাস। আরে, তুমিও মানিক? তাহলে এ যে হয়ে দাঁড়ালো মানিক চোর। ওহে আমাদের পুরনো মানিক, এখন এই নতুন মানিকটিকে নিয়ে কি করা যায় বলো দেখি। আপাতত এক কাজ করো, হাত পা মুখ বেঁধে ওকে এই ঝোপের ভেতরেই ফেলে রেখে যাওয়া যাক, বুঝলে? তারপর বাসায় ফেরার সময় ওর সঙ্গে ভালো করে আলাপ জমালেই চলবে। উত্তম প্রস্তাব। তাহলে এসো, আমাকে সাহায্য করো। আমাকে ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন। আমি নির্দোষ, আমি নিরীহ ব্যক্তি। তার পকেট হাতড়ে জয়ন্ত আবিষ্কার করলে একখানা মস্ত বড় শানিত ছোরা। বলল, তুমি যে কিরকম নিরীহ ব্যক্তি এই বাঘ মারা ছোড়াখানা দেখে আমি তা বেশ বুঝতে পারছি। মানিক, এই চটপট বেঁধে ফেলো এই খুনে গুন্ডাটাকে। আমাদের এখন অনেক কাজ বাকি। লোকটার হাত পা মুখ বেঁধে তাকে ঝোপের ভিতরে নিক্ষেপ করে জয়ন্ত ও মানিক আবার এগিয়ে গেল। আরও কিছুক্ষণ পরে তারা এসে দাঁড়ালো প্রতাপ চৌধুরীর বাড়ির সামনে। চারিদিক নিঃসার এবং নিবিড় অন্ধকারের কালো বনাত দিয়ে মোড়া। বাড়ির কোনোখানেই কোনো জীবনের লক্ষণ নেই। অতি অনায়াসেই তারা পাঁচিল টপকে ভিতরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ স্থিরভাবে তারা কান পেতে রইল, কিন্তু অন্ধকারের ভিতরে শুনতে পেল না কোনো রকম সন্দেহজনক শব্দ। মানিক, আমাদের ছাদে উঠবার সিঁড়ি মানে বৃষ্টির জল বেরোবার সেই পাইপটা ওই দিকের কোথাও আছে। এখানে টর্চ ব্যবহার করা নিরাপদ নয়। বাড়ির দেওয়ালের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আমাদের নলটাকে খুঁজে বার করতে হবে। কিন্তু অবশেষে পাওয়া গেল পাইপটাকে। চোখ অন্ধকারে অন্ধ, তাই কাজটা খুব একটা সহজ হলো না। মানিক, একসঙ্গে আমাদের দুজনের ভার এই পাইপটা হয়তো সহ্য করতে পারবে না। তুমি বরং নিচেই দাঁড়াও, আগে আমি গিয়ে ছাদে উঠি, তারপর বরং তুমি যাবে। দুজনেই যখন ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছে, তখন হঠাৎ রাত্রির নিস্তব্ধতাকে খণ্ড খণ্ড করে দিয়ে কোথা থেকে চিৎকার করে উঠল একটা কুকুর। বার তিনেক কেউ কেউ করেই আবার সে চুপ করল। মানিক, কুকুরটা হঠাৎ ডাকলো কেন? আরে বাবা, কুকুর কেন ডাকলো সে তো কুকুরই জানে। ভায়া, আমি কুকুরের ভাষা শিখিনি। উহুম। কিন্তু এই কুকুরটার ডাকটা অস্বাভাবিক বলে মনে হলো। তা হলো বটে। আমার কি মনে হলো জানো? কি? এটা যেন নকল কুকুরের ডাক। মানে? কোনো মানুষ যেন কুকুরের স্বরের অনুকরণে চিৎকার করলো। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো জয়ন্ত? মানে আমি বলতে চাইছি, এটা কুকুরের ডাক নয়, মানুষের সংকেত ধ্বনি। কেউ যেন কাউকে কোনো একটা কারণে সাবধান করে দিল। ও, তাহলে শত্রুরা কি জানতে পেরে গেছে যে আমরা তাদের ডেরায় ঢুকেছি? খুব সম্ভবত তাই। এক্ষেত্রে আমাদের কি করা উচিত জয়ন্ত?
এখন উচিত অনুচিতের প্রশ্ন ভুলে যাও মানিক। এখন ছাদের উপরেই থাকি আর পাইপ বেয়ে আবার নিচেই নেমে যাই, দুটোই হচ্ছে একই কথা। ওই কোণে রয়েছে চিলের ছাদ, ওর তলায় আছে বাড়ির ভিতরে নামবার সিঁড়ি। এসো এসো, মরবার বা বন্দি হওয়ার আগে দেখে নি বরং এই বাড়ির ভিতরটা কিরকম। কোনো ভয় নেই, বিপদ নিয়েই তো আমাদের কারবার। এর চেয়েও ঢের বেশি বিপদকে আমরা ফাঁকি দিয়েছি, আজ কি আর পারবো না? এসো দেখি। চিলের কুঠুরির তলাতেই ছিল সিঁড়ি। জয়ন্ত ও মানিক টর্চের আলো ফেলে দ্রুত পায়ে নিচের দিকে নেমে গেল। টর্চের আলো ফেলেই খুব তাড়াতাড়ি তারা দেখে নিলে এদিকে বারান্দার কোলে রয়েছে পাশাপাশি 3টে ঘর। প্রথম এবং দ্বিতীয় ঘরের দরজা তালা বন্ধ, কিন্তু তৃতীয় ঘরটা তালা বন্ধ নয়, যদিও বাইরে থেকে তার শিকল তোলা ছিল। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে 3 তলা থেকে 2 তলায় নামবে কি নামবে না। এমন সময় শোনা গেল বোধহয় 1 তলার সিঁড়িতে পায়ের শব্দ। একজনের নয়, 2 জনের নয়, একসাথে অনেকগুলো লোকের পায়ের শব্দ, এবং তারা দ্রুত পায়ে উপরে উঠে আসছে। মানিক, মানিক, কি জয়ন্ত? ফাঁদে পড়েছি একরকম যেচি, আর ভাববার সময় নেই। এই দুটো ঘরই তালা বন্ধ, কিন্তু ওই ঘরটার বাইরে থেকে কেবল শিকল তোলা আছে। চলো চলো, আমরা ওই ঘরের ভেতরে ঢুকে খিলটা এঁটে দিই। কিন্তু তাহলে যে আমাদের অবস্থা হবে কলে পড়া ইঁদুরের মতন। মোটেই নয়, অকারণেই আমরা অটোমেটিক রিভলভার সঙ্গে করে নিয়ে আসিনি। একটা কোণ পেলে হয়তো আমরা যুদ্ধ করে বেশ কিছু শত্রুদের মারতে পারবো। এই বলে চোখের পলক ফেলতে না ফেলতে জয়ন্ত ও মানিক তৃতীয় ঘরের শিকল খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে খিল তুলে দিল। বাইরের দ্রুত পায়ের শব্দগুলো তখন হাজির হয়েছে 3 তলার বারান্দার উপরে। হঠাৎ অন্ধকারের ভিতর থেকেই বিকট স্বরে অট্টহাস্য করে কে বলে উঠল, এসেছ বন্ধুগণ, এসো এসো এসো, এই যে আমি যে তোমাদেরই পথে বসে আছি। ঘরের বাইরে এবং ভিতরেও শত্রু। জয়ন্ত ও মানিক দাঁড়িয়ে রইল মূর্তির মতো। এতটা তারা কল্পনা করতে পারেনি। ঘরের ভিতরে আবার জয়ন্ত তাড়াতাড়ি মানিকের হাত ধরে টেনে পায়ে পায়ে পিছিয়ে গেল যেদিক থেকে অট্টহাসি আসছিল না সেই দিকে। তারপর এমনভাবে দেওয়ালে পিঠ রেখে দাঁড়ালো যেন পিছন থেকে কেউ তাদের আক্রমণ করতে না পারে। ঘরের ভিতরে আবার বিদ্রুপ ভরা কণ্ঠস্বর জাগলো, এসেছ, হ্যাঁ এসেছ বন্ধুগণ, এসো এসো। আরে আমি যে তোমাদেরই জন্য প্রস্তুত হয়ে আছি, এসো 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 বধূ, এসো আধো আচরে বসো। নয়ন ভরিয়া তোমায় দেখি, এসো এসো বধূ, এসো। উদ্ভ্রান্ত কণ্ঠের এই হাসি, কথা ও গান শুনে চমকে জয়ন্ত একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কে তুমি? তোমার গলা যে খুব চেনা চেনা লাগছে। হে হে, এই হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে নাকি? এই তুমি যে বন্ধু, আর তুমি বন্ধুর গলা চিনবে না? তুমি হচ্ছে ভূষো পাগলা। আয়নাতে ওই মুখটি দেখে গান ধরেছে বৃদ্ধ বট, মাথায় কাঁধে বকের পোলা, খুঁজছে মাটি মোটকা জট। সোনার আনারসের এই ছড়া তোমরা জানো? হ্যাঁ, এই তাহলে ভূষো পাগলার কথা আর শেষ হলো না। হঠাৎ বাইরে থেকে ঘরের দরজার দমাদ্দম পায়ের আঘাতের শব্দ। একসঙ্গে অনেকগুলো পা দরজার পাল্লা ভেঙে ফেলবার চেষ্টা করছে।
ঘরের ভিতরের বিপদ সম্বন্ধে জয়ন্ত তখন নিশ্চিন্ত হয়েছে, কারণ পাগল ভূষো নিশ্চয়ই বিপজ্জনক নয়। জয়ন্ত ছুটে সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললে, দরজা ভাঙবার চেষ্টা করো না, আমরা কিন্তু নিরস্ত্র নই। বাইরে থেকে হো হো করে হেসে চিৎকার করে কে যেন বলল, ওরে চিচকে চোর, তুই কি ভেবেছিস আমরা ভয় পেয়ে যাব? আমরাও সশস্ত্র নই। আমাদের কাছে অটোমেটিক রিভলভার আছে। 1 মিনিটে তারা কতগুলো গুলি বৃষ্টি করতে পারে তা জানো তো? আমার দলে লোক আছে 15 জন। তোমরা 2-1টা গুলি ছুটতে না ছুটতেই আমরা তোমাদের দুজনকে কেটে কুচি কুচি করে ফেলবো। বেশ, চেষ্টা করে দেখতে পারো। ব্যাপারটা যা ভাবছো ততটা কিন্তু সহজ নয়। দেখ, এখনো সময় আছে। ভালো চাস তো ভালো মানুষের মতন ধরা দে। তারপর তারপর আবার কি? তারপর আমাদের নিয়ে তোমরা কি করবে? আগে ধরা তো দে, তারপর সেসব কথা নিয়ে মাথা ঘামানো যাবে। চমৎকার। তা তোমার নাম কি বাছা? আমার নাম তো একটু আগেই তোরা শুনেছিস। কিরকম? আমার নাম মানিকচাঁদ বিশ্বাস। ও আরে আরে, তুমি তো সেই ছোড়াধারী মানিকচাঁদ, যাকে আমরা ঝোপের ভিতরে ঘাস বিছানায় শুইয়ে রেখে এসেছিলাম। তা তোমার হাত পায়ের বাঁধন কে খুলে দিল হে? ওরে গঙ্গারাম, তুই কি ভেবেছিস এখানে আমি ছাড়া আর কেউ তোদের ওপর নজর রাখেনি? তোরা চলে আসার 3-4 মিনিট পরেই আমি মুক্তি পেয়েছি। বটে বটে বটে, তোমার সৌভাগ্যের কথা শুনে আমার যে বড় হিংসে হচ্ছে। তার মানে? তুমি তো দিব্যি চট করে মুক্তি পেয়েছো, কিন্তু আমরা কি অত সহজে তোমাদের বুড়ো আঙুল দেখিয়ে পালাতে পারবো? সে আশায় জলাঞ্জলি দে। তোরা বাঘের গর্তে ঢুকেছিস, আমাদের গোপন কথা জানতে পেরেছিস। তোদেরকে কি আর বেঁচে ফিরতে দিতে পারি? সেই আশাটাও করিস না যেন। আশা তো রাখতেই হবে মানিকচাঁদ, আশা তো রাখতেই হবে। কিন্তু বাপু, ওই যে গোপন কথা নাকি বললে, ওর মানেটা কি? তোমাদের কোন গোপন কথা আমরা জানতে পেরেছি? ভূষো পাগলা যে এখানে আছে, এই কথা কি তোরা জানতে পারিসনি? এও আবার একটা গোপন কথা নাকি? ভূষো পাগলা তো মানুষ, ও যেখানেই থাকুক তা নিয়ে আমরা মাথা ঘামাতে যাব কেন? তোরা তো ভূষোকে পাওয়ার জন্য এখানে এসেছিস। মোটেই নয়। তবে কি তোরা এখানে এসেছিস হাওয়া খাওয়ার জন্য? আমরা এসেছি অন্য একটা কথা জানবার জন্য। কি কথা? যে বাড়ি সবাই জানে খালি বাড়ি, তার ভিতরে মানুষ থাকে কেন? এই কথা জেনে তোদের লাভ কি? লাভ ক্ষতির হিসেব আমরা না করেই এসেছি। কৌতূহল চরিতার্থ না আত্মহত্যা করতে? আমরা আত্মহত্যা করতে মোটেই রাজি নই। যাক, এসব বাজে কথা বাদ দাও। মানিকচাঁদ, তোমার সঙ্গে তো অনেকক্ষণ আলাপ হলো, এইবার আমরা আরেকজনের সঙ্গে আলাপ করতে চাই। কার সঙ্গে? তোমাদের কর্তা প্রতাপ চৌধুরীকে ডাকো। তিনি তখন কলকাতায়। তিনি এখানে থাকলে তোর মতো পাজির পাঝারার সঙ্গে কথা বলে আমাকে অন্তত মুখ ব্যথা করতে হতো না। তা আপাতত তুমি বুঝি এখানকার প্রধান সেনাপতি? না, আপাতত আমি এই বাড়ির মালিক। তার মানে? প্রতাপবাবুর সঙ্গে এখন এ বাড়ির কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই? কেন? বাড়িটা তিনি আমার কাছে বিক্রি করেছেন। প্রতাপবাবু এই গ্রামে আর থাকতে চান না। কেন? এই গ্রামটা কি তার পক্ষে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে? এই প্রশ্নের জবাব পাওয়া গেল না। নতুন এক গলায় শোনা গেল, মানিক, তুমি লোকটার সঙ্গে এত কথা বলছো কেন বলো তো? তুমি কি বুঝতে পারছো না যে ও তোমার পেট থেকে কথা বের করবার চেষ্টা করছে? ঠিক বলেছিস ভজা, ধরিবাসটার সঙ্গে আর কোনো কথা বলা যাবে না। ওহে জয়ন্ত, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, দরজা তোমরা খুলবে না আমরা ভেঙে ফেলবো? দরজা আমরা খুলবো না। ভাঙতে চাও তো তোমরাই ভাঙো, আমরা তোমাদের অভ্যর্থনা করার জন্য প্রস্তুত। মানিক, রিভলভার বার করে দরজার পাশে এসে দাঁড়াও। দরজা ভাঙার সঙ্গে সঙ্গে আমরা দুজনে গুলি চালাবো। হতভাগারা বোধ হয় অটোমেটিক রিভলভারের মহিমাটা জানে না। শেষের কথাগুলো জয়ন্ত এমন চিৎকার করে বললে যে বাইরের সবাই শুনতে পেল, কিন্তু বাইরে থেকে দরজা ভাঙার কোনো চেষ্টাই হলো না। কেবল শোনা গেল মানিকচাঁদরা পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে। তারপর তারা সবাই একেবারে চুপ হয়ে গেল। জয়ন্ত মুখ ফিরিয়ে ঘরের অন্য দিকের একটা খোলা জানালার ভিতর দিয়ে বাইরেটা একবার দেখার চেষ্টা করল, কিন্তু দেখা গেল কেবল অন্ধকার। রাত তখন দিনের দিকে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু আকাশের কালিমা পাতাল হবার কোনো লক্ষণই নেই। পৃথিবীও যেন বোবা হয়ে আছে। মানিক চুপি চুপি বলল,
জয়ন্ত, বলছি ওরা বোধহয় আজ রাতে কোনো গোলমাল করবে না। আমারও তাই বিশ্বাস। ওরা ভোরের জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকারে ওরা আমাদের গুলি হজম করতে রাজি নয়। এখন দেখা যাক এই অন্ধকারের সুযোগ আমরা গ্রহণ করতে পারি কিনা। আস্তে আস্তে একবার জানলার কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো দেখি। মানিক জানালার কাছে এগিয়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে কিছু একটা দেখল। তারপর ফিরে এসে বলল, নিচের জমির দিকে তাকিয়ে মনে হলো কারা যেন এদিক ওদিক চলাফেরা করছে। মানিক চাঁদ তাহলে ওদিকেও পাহারা রাখতে ভোলেনি। দেখছো আমাদের অদৃষ্ট মন্দ, কালকের সকাল হয়তো আমাদের পক্ষে খুব একটা শুভ হবে না। এতক্ষণ পরে ভূষো পাগলা হঠাৎ মুখ খুলে বলে উঠল, এই যে সুপ্রভাত, সুপ্রভাত। আরে আমি জানি আমার জীবনে আর সুপ্রভাত আসবে না। কি তো এই এই তোমরা কে বাপু? তোমরা তোমরা এখানে কেন? মানুষ নিজের বিপদকে কতখানি বড় করে দেখে বুঝেছ মানিক? ভূষো পাগলা যে আমাদের সঙ্গেই আছে এই কথা তো আমরা ভুলেই গিয়েছিলাম। যাক, এ তবু মন্দের ভালো। ভূষোর সঙ্গেই কথা বলে বাকি রাতটা কাটিয়ে দেওয়া যাক। এই বলে সে টর্চের আলো জেলে দেখল ঘরের মেঝের উপরে ভূষো পাগলা লম্বা হয়ে শুয়ে রয়েছে। মানিক বলল, এ কি ভূষণ, তোমার মাথায় আর মুখে যে চাপ চাপ শুকনো রক্ত। দুশ্মনরা লাঠি মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে এখানে ধরে এনেছে। এই দেখো না, এই দেখো আমার হাত পাও সব বাঁধা তো। আহা, বেচারি। মানিক, ওর হাত পায়ের বাঁধনখানা খুলে দাও তো। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আমার একদম ভুল হয়ে গেছে, এটা আগেই করা উচিত ছিল আমার। হ্যাঁ, আচ্ছা ভূষণ, তোমার মতো নিরীহ মানুষের ওপর এমন অত্যাচার কেন? তুমি কি ওদের কোনো অনিষ্ট করেছিলে? না 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 না, আমি কিচ্ছুটি করিনি, কিচ্ছু না, কিচ্ছু না। নিজের উপকার কি পরের উপকার, আমি কিছুই করতে পারি না। আমি খালি খাই, দাই, বগল বাজাই, আরে সোনার আনারসের গান গাই। তবে ওরা তোমাকে ধরে রেখেছে কেন, সে কথা কি জানো? ওই ওদের মুখেই শুনে জেনেছি। কি জেনেছো? আমি সোনার আনারসে ছাড়া জানি বলেই এই ওরা আমাকে ধরে রেখেছে। তাই নাকি? হ্যাঁ, এই ওরা আমাকে আরো অনেক কথা জিজ্ঞাসা করে। ওদের বিশ্বাস আমি আরো নাকি অনেক কথা জানি। বটে? তুমি আরো অনেক কথা জানো নাকি? আমি অনেক কথা জানি গো, আবার অনেক কথা জানিও না। আচ্ছা, তা তুমি কি কি কথা জানো ভূষণ? আমার কথা তুমি জানতে চাও? এই কেন? ও, তুমিও বুঝি ওই দলে না? এই ভুলিয়ে বালিয়ে আমার মনের কথা জেনে নিতে চাও? হ্যাঁ, না ভূষণ, আমরা তোমার বন্ধু, তোমাকে উদ্ধার করতেই এখানে এসেছি। আমরা আমরা তিনজনেই যে ইঁদুর কোলে ধরা পড়ি ইঁদুর। এই এখন কে কাকে উদ্ধার করে? ভূষণ, লোকে তোমাকে পাগল বলে বটে, কিন্তু তোমার কথাবার্তা তো ঠিক পাগলের মতন নয়। এই লোকে ঠিক বলে গো, ঠিক বলে, ঠিক ঠিক। হ্যাঁ, আমি পাগল নই তো কি? ওই সোনার আনারসের ছড়াই আমাকে না এই একেবারে পাগল করে দিয়েছে। ছড়া আবার কাউকে পাগল করতে পারে নাকি? ওই সোনার আনারসে ছড়ার মানে বুঝলে পাগল হওয়া ছাড়া আর উপায় নেই। ও বড় বিষম ছড়া গো, মানুষকে একবারে এই মত্ত করে তোলে। কিন্তু ছড়ার শেষটা তো তুমি এখনো আমাদেরকে শোনাওনি।
ও শোনানি না? শুনবে শুনবে, তারপর শোনাতে আমার আপত্তি নেই। আমার মুখে ছড়াটা তো আরো কত লোকে শুনেছে, কিন্তু কেউ পারেনি এর মানে বুঝতে। না না না, কেউ পারেনি। আমিও মানে বুঝতে পারবো না, তবু ছড়ার শব্দটা শুনতে ক্ষতি কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে শোনো। হুম উম, ভূষকে বাধা দিয়ে হঠাৎ ঘরের বাইরে থেকে কে যেন চিৎকার করে উঠল। খবরদার বুঝো, খবরদার! ছড়াটা ওদের কাছে বললে তোকে আমরা এক্ষুনি খুন করে ফেলবো। ওই দেখো, শুনছো তো? ঘরের বাইরে দুশ্মনরা আড়ি পেতেছে, আর ছড়া বলে কাজ নেই রে বাবা। কাকে তুমি ভয় করছো ভূষণ? ওদের বিষ নেই, কুলোপানা চক্কর। দেখলে তো, আমাদের ভয়ে ওরা দরজা ভাঙতেই সাহস পেল না। দরজার দিকে ভয়ে ভয়ে চোখে বারবার তাকাতে তাকাতে ভূষো বলল, তাহলে এই ছড়ার শেষটা বলবো? নিশ্চয়ই বলবে, দেখি কে তোমার কি করে। বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটি স্মৃতি। ব্রহ্ম পিশাচ সানাই বাজায়, বাস্তু ঘুঘু কাঁদছে নীতি। সেইখানেতে জলচারী, আলো আদির যাওয়া আসা। সর্পনপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। বাঘ রাজাদের রাজ্য গেছে, কেবল আছে একটা স্মৃতি। ব্রহ্ম পিশাচ পানাই বাজায়, বাস্তু ঘুঘু কাঁদছে নীতি। সেইখানেতে জলচারী, আলো আঁধির যাওয়া আসা। সর্পনপের দর্প ভেঙে বিষ্ণুপ্রিয়া বাঁধেন বাসা। ভূষণ, তোমার ছড়ার সবটাই আমার মুখস্থ হয়ে গিয়েছে। এই 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 তুই মানে বুঝতে পারলে? হ্যাঁ, পরে সে চেষ্টা করে দেখবো বই কি। পরে কি আর সময় পাবে? কেন পাবো না? আমরা যেই কলে পড়া ইঁদুর গো। জয়ন্ত কোনো উত্তর দিল না। বাইরে অন্ধকার তখন ততটা নিরন্ধ্র নয়। পূবের আকাশে ভোরের প্রথম আলো ফুটতে আর বেশি দেরি নেই। এমন সময় হঠাৎ ওদিককার খোলা জানালাটার ওপাশে কালো অপছায়ার মতন একটা মূর্তির আবির্ভাব হলো, এবং চোখের পলক পড়বার আগেই ঘরের ভেতর কিছু একটা ছুঁড়ে দিয়ে মূর্তিটা আবার অদৃশ্য হয়ে গেল। পর মুহূর্তেই ভীষণ এক শব্দ, এবং সঙ্গে সঙ্গে ঘরের ভিতরটা ভরে উঠল বিষম তীব্র এক দুর্গন্ধে। জানলার দিকে চলো, জানলার দিকে চলো, ওরা বিষাক্ত গ্যাসের বোমা ছুড়ছে। আবাহ! কিন্তু তারা কেউ জানালা পর্যন্ত পৌঁছতেই পারলে না। সবাই মাটির উপর পড়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জয়ন্ত দেখল তার বুকের উপরে ঝুঁকে রয়েছে একখানা উদ্বিগ্ন মুখ। সে মুখ সুন্দরবাবুর। বাঁচলুম, জয়ন্তর জ্ঞান ফিরেছে। আমার কি হয়েছে সুন্দরবাবু? চোখে কেন ঝাপসা দেখছি? মাথার ভিতরে ভীষণ যন্ত্রণা হচ্ছে। নিঃশ্বাস টানতেও কষ্ট হচ্ছে। তোমরা কোথায় গিয়েছিলে তা কি মনে পড়ছে না? কোথায়? প্রতাপ চৌধুরীর বাড়িতে। ধাঁ করে জয়ন্তর মনের পটে ফুটে উঠল যেন একটা বিদ্যুতে আঁকা চলচ্চিত্র। দৃশ্যের পর দৃশ্য পরিবর্তন। নিশীথ রাত, মানিকচাঁদের আবির্ভাব, প্রতাপ চৌধুরীর বাড়ি, শত্রুদের আক্রমণ, অন্ধকার ঘর, ভূষো পাগলার অট্টহাসি, তারপর বিষাক্ত বোমার বিস্ফোরণ। জয়ন্ত তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করতেই সুন্দরবাবু তাকে বাধা দিয়ে বললেন, না জয়ন্ত না, ডাক্তারবাবু বলে দিয়েছেন এখনো 2-3 দিন তোমাকে বিছানাতেই শুয়ে থাকতে হবে। মানিক কোথায়? মানিক? ঘরের অন্য প্রান্ত থেকে ক্ষীণ স্বরে জবাব এলো, জয়ন্ত, জয়ন্ত,
আ- 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 আমি এখানে। তোমার তোমার আগেই আমার জ্ঞান ফিরেছে, কিন্তু শরীরে আমার এক ফোঁটা শক্তি নেই জয়ন্ত। ভগবানকে ধন্যবাদ, মানিকও আমার সঙ্গে আছে। ভূষো পাগলার খবর কি? তাকে এনেছি, তার জ্ঞান ফিরেছে সবার আগে। কোথায় সে? এই বাড়িরই অন্য একটা ঘরে তাকে শুইয়ে রাখা হয়েছে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা সুন্দরবাবু, ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। কালকের নাটকে আপনার এন্ট্রিটা কিভাবে, কখন আর কোন চরিত্রে হলো মশাই? আহ, আহ, একটু খুলে বলুন তো। জয়ন্ত, বড্ড বেশি বকাবকি করছো তুমি। আগে চট করে সুস্থ হও, তারপর কাল সব শুনবো। আরে আমি তো আর পালিয়ে যাচ্ছি না বাবা। তা ঠিক। জয়ন্তর মাথার ভিতরটা তখনও রীতিমতো ধোয়াটে আর ঘোলাটে হয়েছিল, এবং থেকে থেকে তার দমও যেন বন্ধ হয়ে আসছিল। কিন্তু নিজের সমস্ত দুর্বলতাকে প্রবল ইচ্ছাশক্তির সাহায্যে চাপা দিয়ে সে বলল, না সুন্দরবাবু, তা হয় না। সব কথা না শুনলে আমার মনটা কিছুতেই শান্ত হবে না। হুম, সে তো বুঝতেই পারছি। জানেন তো কষ্ট দিচ্ছেন কেন? এই এই আমি দুই চোখ বন্ধ করলাম আর কান দুটো শুধু খোলা রাখলাম। এখন আপনার মুখটা খুলুন। ওদিককার বিছানা থেকে মানিক তেমনি ক্ষীণ স্বরেই বলল, কিন্তু কিন্তু সাবধান সুন্দরবাবু, খুব সাবধান। সুন্দরবাবু চমকে উঠে ঘরের এদিক ওদিক তাকিয়ে বললেন, সাবধান হতে বলছো কেন মানিক? সুন্দরবাবু, ম্যালেরিয়ার মশা কামড়ালেই কিন্তু ম্যালেরিয়া হয়। ওকে, তাতে আমার কি? এখানে কিন্তু ম্যালেরিয়ার মশা আছে, সেটা কিন্তু খেয়াল করবেন। এই বৃষ্টি পাড়া গায়ে যে লাখো লাখো ম্যালেরিয়ার মশা আছে তা কি আমি জানি না? কিন্তু আচমকা তুমি ধান ভানতে শিবের গান গাইছো কেন শুনি? জয়ন্ত আপনাকে মুখ খুলতে বলেছে, কিন্তু যে মশারা বাইরে থেকে কুটুস করে কামড়ালেই ম্যালেরিয়া ধরে, মুখ খোলা পেয়ে সেই বেপরোয়া মশারা যদি দল বেঁধে আপনার বিপুল ওই ভুঁড়ির ভেতর ঢুকে যায়, তাহলে আপনি তাদের হজম করতে পারবেন তো? তারা হুল ফুটিয়ে দেবে আপনার পিলে, লিভার আর হৃৎপিণ্ড প্রভৃতির উপর। তখন তখন কি হবে? এই সমস্ত কিছু ভেবেচিন্তেই আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এখানে মুখ খোলা কিন্তু মোটেই নিরাপদ নয় সুন্দরবাবু। আমি আপনার বন্ধু, আপনার হাঁপড়ের মতো অত বড় বুক যে ম্যালেরিয়ার আস্তানায় পরিণত হয়, এটা কিন্তু আমারও ইচ্ছা নয়, তাই সাবধান। মানিক, তুমি হচ্ছ ঝাল ধানি লঙ্কার মতো অসহনীয়। প্রায় মরতে বসেছ, তবু জোকের মতো আমার পিছনে লাগতে ছাড়বে না। মানিক ঠোঁট টিপে চাপা হাসি হাসতে হাসতে বলল, আপনাকে যে বড্ড ভালোবাসি সুন্দরবাবু, আপনাকে কি আর ছাড়তে পারি? এই বলেই সে বিছানার উপরে টপ করে উঠে বসে দু হাত সামনে সুন্দরবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আপনাকে ছাড়বো? হ্যাঁ, আ- আ, আমি এক্ষুনি বিছানা ছেড়ে আপনাকে পরম শ্রদ্ধাভাবে জড়িয়ে ধরব। সুন্দরবাবু এক লাফে তার কাছে গিয়ে পড়ে চিৎকার করে উঠে বললেন, মানিক, আমি নিষেধ করছি, তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না। ডাক্তার বলেছেন তাহলে তোমার অসুখ বাড়বে। শুয়ে পড়ো, এখনই শুয়ে পড়ো বলছি। মানিক খাট ছেড়ে নামবার চেষ্টা করে মাথা নেড়ে বলল, না, কিছুতেই না, আমি আপনাকে ছাড়ব না। না না, আমি আপনাকে এই তো জড়িয়ে ধরবই ধরব। কি সুন্দরবাবু? সুন্দরবাবু তাড়াতাড়ি তাকে দু হাতে জড়িয়ে ধরলেন এবং তারপর তাকে ধীরে ধীরে আবার বিছানার উপরে শুইয়ে দিয়ে ভারাক্রান্ত গলায় বললেন, মানিক, কেন তুমি সব সময় বিনা কারণে ভুলভাল কথা বলে আমাকে জ্বালাও বলো দেখি? হ্যাঁ, কেন তুমি খালি খালি আমাকে রাগিয়ে দাও? তুমি কি জানো না জয়ন্ত আর তোমাকে আমি কত ভালোবাসি? হুম। মানিক, তোমার এই ভুল সময়ে মজা করার অভিনয়টা আজ আমার কিন্তু একদম ভালো লাগছে না।
যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর যুদ্ধ, সেখানে মজা করা কিন্তু আমি একদম পছন্দ করি না। আসুন সুন্দরবাবু, বলুন আপনার কথা। ভাই জয়ন্ত, জীবন আর মৃত্যু নিয়ে শখের খেলাই তো হচ্ছে আমাদের ব্যবসা। মজা, অভিনয় এসব তো এখানেই সাজে ভায়া। হাত জোর করি ভাই মানিক, তোমার দার্শনিকতার লেকচার এবার থামাও। সুন্দরবাবুর কথাটা একটু শুনতে দাও। আমার কথা কি বলবো ভাই জয়ন্ত, সব কথা আমি নিজেই এখনো ভালো করে বুঝতে পারিনি। রাতের বেলায় তুমি আর মানিক তো প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে চলে গেলে। আমি একা ঘরে বসে বসে ভাবতে লাগলাম কত রকম দুর্ভাবনা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, শেষ রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে, তবুও তোমাদের দেখা নেই। ভেবে ভেবে আমার তো পাগল প্রায় অবস্থা। বুঝলাম নিশ্চয়ই তোমরা কোনো বিপদে পড়েছ, হয়তো তোমরা আর বেঁচে নেই, এমন সন্দেহ হলো। সুব্রতবাবু বললেন মানুষ খুন করতে নাকি প্রতাপ চৌধুরীর একটুও বাঁধে না। হাজার হোক আমি পুলিশের লোক, তো এই কাজে মাথার চুল পাকিয়ে ফেলেছি। ভেবে সারা হলেও বুদ্ধি হারিয়ে ফেলি না। দুশ্চিন্তার কালো মেঘের মধ্যে হঠাৎ আবিষ্কার করলাম একটুখানি আশার আলো। তাই সুব্রতবাবুকে নিয়ে ছুটলাম এখানকার থানায়। নিজের আর তোমাদের পরিচয় দিয়ে দ্বারকাবাবুর কাছে সব কথা খুলে বললাম। তিনি তখনই কয়েকজন চৌকিদার নিয়ে থানা থেকে বেরিয়ে পড়লেন। তোমাদের খোঁজে সকলে মিলে ছুটলাম প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে। বাড়ির সদর দরজায় তখন আর বাইরে থেকে তালা দেওয়া ছিল না, পাল্লা দুখানা বন্ধ ছিল ভিতর দিক থেকে। কিন্তু যখন ডাকাডাকির পরেও কারোর সাড়া পাওয়া গেল না, তখন দরজা ভেঙেই আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর দেখলাম উঠোনের উপর পড়ে রয়েছে তোমাদের 3 জনের অচেতন দেহ। তারপর এক মিনিট, আমাদের দেহ কোথায় ছিল বললেন যেন সুন্দরবাবু? কেন, বাড়ির একতলার উঠোনের উপরে। কিন্তু বিষাক্ত গ্যাসের বোমায় আমরা জ্ঞান হারিয়েছিলাম দোতলার একখানা ঘরের ভেতর। তার মানে বোঝাই যাচ্ছে যে শত্রুরা আমাদের অচেতন দেহগুলোকে একতলায় নামিয়ে এনেছিল। কিন্তু কেন? খুব সম্ভবত তারা চেয়েছিল আমাদের দেহগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলতে, কিন্তু তারা সেই সময়টা পায়নি, কারণ ঠিক সেই সময় সদলবলে সুন্দরবাবু এসে পড়েছিলেন, আর তাই আমাদের রক্ষা হয়েছে। নইলে যে কি দুর্দশা হতো কে জানে। জয়ন্ত, তুমি শত্রু করছো বটে, আমরা কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো শত্রুর একগাছা টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তা তো পাবেনই না। স্বাভাবিকভাবেই তারা আপনাদের দেখে চম্পট দিয়েছিল। তাও সম্ভব নয়, কারণ তারা যাতে না পালাতে পারে তাই আমরা চারিদিক থেকে বাড়িটাকে ঘিরে গিয়েছিলাম। তাহলে তারা পালালো কেমন করে? সেইটাই তো সমস্যা। আর একটা কথা মনে রেখো, বাড়ির সদর দরজা কিন্তু বন্ধ ছিল ভিতর দিক থেকে। এটা একটা ভাববার কথা বটে। ও বাড়ির সদরে বাইরে তালা দেওয়া থাকলেও ভিতরে মানুষ থাকে, আবার ও বাড়ির সদর ভিতর থেকে বন্ধ থাকলেও ভিতরে ঢুকে মানুষের খোঁজ পাওয়া যায় না। এক অদ্ভুত রহস্য। ঠিক সেই সময়ে একটি নতুন লোক ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। সুন্দরবাবু বললেন, নমস্কার দারোগাবাবু, নতুন কোনো খবর আছে? হ্যাঁ, তা আছে বই কি। কি খবর শুনি? প্রতাপ চৌধুরীর বাড়িতে আমার এক চৌকিদারকে পাহারায় রেখে এসেছিলাম, তা তো আপনি জানেনই। হ্যাঁ জানি তো, তাতে কি হয়েছে? আজ সে মারা পড়েছে। কেন? কেউ তাকে খুন করেছে। খুন? হ্যাঁ, আমরা যখন ঘটনাস্থলে যাই তখনও সে বেঁচে ছিল বটে, তবে সেটা না বাঁচারই সামিল, কারণ 2-4 বার অস্ফুট স্বরে ঢোল ঢোল বলেই সে মারা পড়ে। তার বুকে আর মুখে ছোড়া মারার চিহ্ন। ডোল মানে? চৌকিদার ঠিক কি বলতে চেয়েছিল আমিও তা বুঝতে পারিনি, তবে এটা দেখেছি প্রতাপ চৌধুরীর বাড়ির একতলায় সিঁড়ির খিলানের তলায় একটা চৌবাচ্চার মতন বড় লোহার ডোল বা জলাধার আছে। চৌকিদারের দেহ পাওয়া যায় ঠিক তার পাশেই, কিন্তু তার সঙ্গে চৌকিদারের মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে সেটাই বুঝতে পারছি না। বোধহয় মরবার সময় লোকটার প্রলাপ বুক ছিল। আমারও তাই বিশ্বাস। কিন্তু আমার বিশ্বাস অন্যরকম। কি রকম? আপনারা খুব সহজেই ব্যাপারটাকে হালকা করে ফেলতে চাইছেন।
কিন্তু ব্যাপারটা মোটেই হালকা নয়। কেন? চৌকিদার যে প্রলাপ বকছিল তার কোনো প্রমাণ আছে? প্রলাপ বলে অর্থহীন কথাকেই। কে বললে চৌকিদারের কথা অর্থহীন? আপনারা তার মুখেই তো শুনেছেন ডোল শব্দটি। আপনারা কি কোনো ডোল বা জলাধার খুঁজে পাননি? কিন্তু খুঁজে পেয়েও কোনো সমস্যার সমাধান হয়েছে কি? সেইটাই বিবেচ্য। শেষের দিকে চৌকিদারের কথা বলবার শক্তিই প্রায় কমে এসেছিল। সে সময়ও সে যখন কোনো রকমে ডোল শব্দটি উচ্চারণ করে ওই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, তখন তার কথার ভিতরে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ আছে। এই বিশেষ অর্থটি ধরতে পারলেই হত্যা রহস্যের কিনারা হতে আর দেরি লাগবে না। ডোলটি আমি পরীক্ষা করেছি। তার তলায় পড়ে আছে ইঞ্চি পাঁচেক অতি ময়লা পোকা ভরা জল, ব্যাস, আর কিছুই নেই। অতি ময়লা পোকা ভরা জল? তার মানে সেই জল কেউ ব্যবহার করতো না? তাই তো মনে হয়। তাহলে খানিকটা অব্যবহৃত জল ভরে ওখানে অত বড় একটা ডোল বসিয়ে রাখবার কারণটা কি? কেমন করে বলবো? আচ্ছা দারোগা বাবু, এখানে পালকি পাওয়া যায়? তা যায় বই কি, কিন্তু কেন? আমি এখনই সেখানে যেতে চাই। হ্যাঁ, তোমার শরীরের এই অবস্থায়? অসম্ভব, অসম্ভব। খুব সম্ভব। আমি তো পায়ে হেঁটে যাচ্ছি না। আমি জানতাম যে আপনি আপত্তি করবেন, তাই তো পালকিতে চড়ে যাব রুগীর মতন করে। আর আমি? আপাতত তুমি রুগীর মতো চুপচাপ বিছানায় শুয়ে থাকো। একসঙ্গে দুটো রোগীকে সুন্দরবাবু সামলাতে পারবেন না। আবার প্রতাপ চৌধুরীর বাড়ি। তার চারিদিকে কড়া পুলিশ পাহারা। উঠোনের উপরে দাঁড়িয়ে দারোগাবাবু বললেন, সিঁড়ির খিলানের তলায় ওই ওই দেখুন সেই ডোলটা, ওরই পাশে চৌকিদারের দেহ পাওয়া যায়। জয়ন্ত ধীরে ধীরে এগিয়ে গেল। একটা গোলাকার লোহার জলাধার, উচ্চতায় 2.5 হাত এবং চওড়ায় 3 হাত। তলার দিকে পড়ে রয়েছে খানিকটা ঘোলা জল। দারোগাবাবু কৌতুকপূর্ণ হাসি হেসে বললেন, এর ভেতর থেকে আপনি কোনো বিশেষ আবিষ্কার করতে পারলেন কি? কই, এখনো তো কিছুই আবিষ্কার করতে পারিনি। পরেও পারবেন না মশাই, পরেও পারবেন না। আমাদের হচ্ছে পেশাদার শিকারীর চোখ। যা দেখবার তা আমরা এক দৃষ্টিতেই দেখে নিই। তার বলতে আপনাদের সঙ্গে আবার আমার তুলনা? কিন্তু দারোগা বাবু, আপনার কাছে আমার একটা আর্জি আছে। বলুন। ডোলটার ভিতরে তো জল অল্পই আছে, ওটা বোধ হয় বেশি ভারী নয়। অনুগ্রহ করে আপনার চৌকিদারদের হুকুম দিন না অন্ধকার খিলানের তলা থেকে ডোলটাকে উঠোনের মাঝখানে টেনে আনতে। আমি ওটাকে আরো একটু ভালো করে দেখতে চাই। খুব ভালো করে দেখুন, ভালো করে, প্রাণ ভরে, দু চোখ ভরে দেখুন। আমার একটু আপত্তি নেই। ওরে, তোরা ডোলটাকে উঠোনের মাঝখানে টেনে আনতো। আমাদের শখের গোয়েন্দা মশাই ওটাকে ভালো করে দেখতে চান। দারোগাবাবু গলা চড়িয়ে হাসতে লাগলেন। কিন্তু সুন্দরবাবু হাসবার চেষ্টা করলেন না। জয়ন্তকে তিনি চিনতেন। আগে তাকেও বিদ্রূপ করে বারংবার ঠকতে হয়েছে। জয়ন্ত অকারণে কিছু করে না। দারোগার হাসি বন্ধ হতে আর দেরি নেই বোধহয়। জয়ন্তর কথাবার্তায় পাওয়া যাচ্ছে যেন কি এক সম্ভাবনার ইঙ্গিত। চৌকিদাররা ডোলটাকে সশব্দে টানতে টানতে উঠোনের মাঝখানে নিয়ে এলো। জয়ন্ত সেদিকে ফিরেও তাকালো না। দারোগাবাবু বললেন, ও মশাই, বলি হলো কি আপনার? ডোলটাকে ভালো করে দেখবেন বললেন না? তবে ওদিকে মুখ ফিরিয়ে কি দেখছেন? ডোল তো আর ওখানে নেই। আরে আরে, ও আবার কি? দারোগাবাবুর 2 চোখ চরম বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সুন্দরবাবু 2 পা এগিয়ে শুধু বললেন, দারোগা বাবু, সিঁড়ির তলায় ডোলটা যেখানে ছিল সেখানে এটা কি দেখছেন তো? একটা বড় গর্ত। খালি গর্ত নয়, গর্ভের ভিতর থেকে নেমে গিয়েছে একসার সিঁড়ি। গুপ্তপথ? আগে হ্যাঁ। যখনই দেখলাম যে সদর দরজা ভেতর বা বাইরে থেকে বন্ধ থাকলেও বাড়ির লোকেরা ভেতর বা বাইরে যাওয়া আসা করতে পারে, তখনই আন্দাজ করলাম এই বাড়ির কোথাও না কোথাও গুপ্তপথের অস্তিত্ব আছে। তারপর শুনলাম চৌকিদারের মৃত্যুর আগে শেষ বলা কথা ডোল। এছাড়া চৌকিদারের যেখানে মৃত্যু হয় তার পাশেই পাওয়া গিয়েছে একটা মস্ত ডোল।
অবশ্য গুপ্তপথ পাওয়া যাবে যে ডোলের তলাতেই, তখনও পর্যন্ত সেটা আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু এইটুকু আমি নিশ্চিতভাবেই বুঝেছিলাম যে এই ডোলটাকে অবহেলা করে উড়িয়ে না দিলে কোনো না কোনো মূল্যবান তথ্য প্রকাশ পাবে। আমার ধারণা যে ভুল নয়, এটা কি এখন আপনি স্বীকার করেন দারোগা বাবু? কিন্তু দারোগার অবস্থা তখন অত্যন্ত কাহিল। তিনি করুণ চোখে জয়ন্তর মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। আমি আরো একটা কথা আন্দাজ করতে পারছি। চৌকিদারের দেহ কেন এইখানেই পাওয়া গিয়েছে। চোখের সামনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডির শেষ দৃশ্য। বাড়ির পলাতক লোকগুলো বোধহয় জানতো না এখানে কোনো চৌকিদার মোতায়েন করা হয়েছে, কিংবা জেনেও বিশেষ কোনো প্রয়োজনে বাধ্য হয়েই তারা আবার এই বাড়ির ভিতরে ঢুকেছিল এই গুপ্তপথ দিয়ে। আর চৌকিদার তাদের দেখতে পায় আর তারা পালিয়ে যায়। কিন্তু চৌকিদার তাদের পেছনে পেছনে এখান পর্যন্ত ছুটে আসে। তাই যাতে তাদের গোপন কথা যাতে ফাঁস না হয়, তার জন্য ভয় পেয়ে তারা তখন চৌকিদারকে আক্রমণ করে। তারপর গুপ্তপথে নেমে ডোলটাকে আবার যথাস্থানে বসিয়ে সরে পড়ে সকলে মিলে। আর একটা বিষয় লক্ষ্য করুন, অত বড় ডোলে জল আছে মাত্র ইঞ্চি 5। অতটুকু জল না রাখলেই চলতো, তবু রাখা হয়েছে কেবল দুটি কারণে। প্রথমত, জল থাকলে বাইরের কোনো অতি কৌতূহলী চোখ সন্দেহ করতে পারবে না যে ডোলটা জলাধার ছাড়া অন্য কোনো কারণে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, অল্প জল না রাখলে ডোলটাকে নিচ থেকে ঠেলে সরাতে বা টেনে গর্তের মুখে আনতে বিশেষ বেগ পেতে হতো। কিন্তু অতি চালাক লোকেরা অতি বোকা প্রায়ই হয়। অত বড় ডোলে অত কম জল, তাও পচা, পোকায় ভরা আর অব্যবহার্য। এ কথা শুনেই আমার সন্দেহ হয়েছিল যে ওই ডোলে জল রাখা হচ্ছে একটা লোক দেখানো কাণ্ড। খুব সূক্ষ্ম সন্দেহ না দারোগা বাবু? এরকম সন্দেহের নিশ্চয়ই কোনো মানে হয় না, কি বলেন? দারোগা 2 হাত জোর করে বিনীতভাবে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমি মাপ চাইছি আপনার কাছে। জয়ন্তের কাছে যে শেষটা আপনাকে মাপ চাইতে হবে আমি আগেই জানতাম। কিন্তু যাক সে কথা, এখন এই গুপ্তপথ নিয়ে কি করা যেতে পারে? হয়তো এই গুপ্তপথের ভিতরে গেলে আশেপাশে আমরা দেখতে পাবো গুপ্ত ঘরও। কি বলো জয়ন্ত? তা আমি ঠিক বলতে পারবো না। হয়তো কোনো গুপ্ত ঘরের ভিতরে আমরা দেখতে পাবো অপরাধীর দলকে। এখন আমাদের কি করা উচিত? সদল বলে গর্তের ভিতরে গিয়ে নামবো নাকি? সেইটাই তো মনে হচ্ছে। আমরা সশস্ত্র, দলেও ভারী। অপরাধীদের গ্রেপ্তার করবার এমন সুযোগ হয়তো আর পাবো না। আপনার কি মত জয়ন্তবাবু? জয়ন্ত রিভলভার বার করে বলল, সুড়ঙ্গের ভিতরে যে আমাদের নামাই উচিত এই বিষয়ে আর কোনোই সন্দেহ নেই, কিন্তু তার আগে সবাই নিজের নিজের অস্ত্র তৈরি রাখুন। সকলে সুড়ঙ্গ পথের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলেন। সবার আগে দারোগা বাবু। কয়েকটা ধাপের পরেই সোজা রাস্তা, অন্ধকার ও স্যাঁতস্যাঁতে। টর্চের আলোতে অন্ধকার তাড়িয়ে প্রত্যেকে যে কোনো মুহূর্তে রিভলভারের ঘোড়া টেপার জন্য তৈরি হয়ে রইল। শুধু তাদের জুতোর শব্দগুলোই পাতালের স্তব্ধতা ভেঙে দিতে লাগলো। তাছাড়া আর অন্য কোনো রকম সন্দেহজনক কোনো শব্দ নেই। এক জায়গায় একটা কুঠুরির মতন ঠাঁই পাওয়া গেল। তার 3 দিকে দেওয়াল, একদিক খোলা। দরজা টরজা কিছুই নেই, এবং সেখানেও নেই জনপ্রাণীর চিহ্ন। আরও খানিক এগুবার পর সুড়ঙ্গ পথ শেষ হলো। সেখানেও কয়েকটা ধাপ উঠে গিয়েছে উপর দিকে। জয়ন্ত বলল, বোঝা যাচ্ছে এই সুড়ঙ্গটা কেবল লুকিয়ে যাওয়া আসার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু সুড়ঙ্গের এই মুখটা ওরা বাইরের চোখের আড়ালে রেখেছে কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। সে ধাপ দিয়ে উঠে গিয়ে উপর দিকে 2 হাত বাড়ালো। হাতে ঠেকল ঠান্ডা ধাতুর স্পর্শ। এ কি, লোহার দরজা! একটু জোর করে ঠেলা দিতেই গঙ্গা জলের সিস্টার্নের ডালার মতো একটা গোলাকার ভারী জিনিস উল্টে বাইরের দিকে গিয়ে পড়ল, এবং সুড়ঙ্গের ভিতরে নেমে এলো বাইরের আলো। সবাই সুড়ঙ্গ ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালো। হাত 15-16 চওড়া এবং হাত 25-26 লম্বা ঘাস জমি, জঙ্গল ও কাঁটা ঝোপে ঘেরা। জয়ন্ত এক মনে কিছুক্ষণ লোহার ঢাকনাটা পরীক্ষা করে বলল, ইন্টারেস্টিং। কি জয়ন্ত? এই ঢাকনাটা দেখুন সুন্দরবাবু, এটা একটা বড় পাত্রের মতো। এর ভিতরে মাটি ভরে ঘাস পুঁতে দেওয়া হয়েছে। এইবারে দেখুন,
জয়ন্ত ঢাকনাটা আবার উল্টে সুরঙ্গের মুখে লাগিয়ে দিল। দারোগাবাবু বললেন, বাহ, আশপাশের ঘাস জমির সঙ্গে সুড়ঙ্গের মুখটা একেবারে মিলিয়ে গেল যে। একে তো চারিদিকের কাঁটা ঝোপের ভয়, এখানে বাইরের কারুর আসা যাওয়া নেই, তার উপরে চোখে ধুলো দেওয়ার এই সহজ কিন্তু চমৎকার ফন্দি। কেউ এখানে এলেই কিছুই সন্দেহ করতে পারবে না। আমরাও পারতাম না যদি সুড়ঙ্গের ভেতর দিয়ে না আসতাম। বাবু, ঠিক তাই। সুরঙ্গের এক মুখে জলের ডোল, আর এক মুখে ঘাস মাটি ভরা ঢাকনা। দুই আছে চোখের সামনে, অথচ আসল রহস্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত অল্প। এত অনায়াসে যে চোখ ঠকাতে পারে, আমি তাকে মস্ত বড় উস্তাদ বলে মানতে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে, কে সে? নিশ্চয়ই প্রতাপ চৌধুরী। কিন্তু তার আর নাগাল পাওয়া সহজ নয়। আপনাদেরই তো মুখে শুনলাম মানিক চাঁদদের কাছে বাড়ি বেচে সে এখান থেকে চলে গিয়েছে। না দারোগা বাবু, মানিক চাঁদের কথা তখন আমি বিশ্বাস করিনি, আর এখনো আমি বিশ্বাস করছি না। আর তার যথাযথ একটা বড় সূত্রও পেয়েছি। সূত্র? কি সূত্র? সূত্রটা নতুন নয়, পুরনো। সেই 999 স্টেট এক্সপ্রেস সিগারেট। মানে? ওই দেখুন, শৌখিন প্রতাপ চৌধুরী যে সিগারেট খায় তারই একটা আধপোড়া নমুনা এখানকার ঘাস জমির সৌন্দর্যও বাড়িয়ে তুলেছে। সিগারেটটা যদিও এখন নিভে গিয়েছে, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যায় ওটা টাটকা। খুব সম্ভবত কাল রাতেই ওটা প্রতাপ চৌধুরী চালিয়েছিল। ওটা যদি বেশি দিন রোদে আর খোলা হাওয়ায় পড়ে থাকতো, তাহলে ওর কাগজের উপর পড়তো দাগ, আর সোনালি অংশটার রঙও যেত চলে। হায় প্রতাপ চৌধুরী, তুমি এত বড় ধূর্ত, কিন্তু তুচ্ছ সিগারেট কিনা বারবার তোমাকে ধরিয়ে দিচ্ছে। অবশ্য তোমার পক্ষেও বলবার কথা আছে। তুমি বলতে পারো, তোরা যে এত সহজেই আমার এত সাধের সুরঙ্গ রহস্য আবিষ্কার করে ফেলবি, সেটা স্বপ্নেও জানলে আমি কি এখানে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানবার চেষ্টা করতাম? কিন্তু ওই তো মুশকিল প্রতাপ চৌধুরী, ওইখানেই তো মুশকিল, তাই নয় কি দারোগা বাবু? আমি তো আপনার কাছে শিক্ষানবিশ মাত্র, কিন্তু আমি কি ভুল বলছি? নিজেকে শিক্ষানবিশ বলে জাহির করে আর আমাকে লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আপনি যদি শিক্ষানবিশ হন, আমাকে তাহলে মানতেই হয় যে আমি এখনো গোয়েন্দাগিরির অ পর্যন্ত শিখিনি। এতক্ষণ যেসব আপনার পর্যবেক্ষণের নমুনা দিলেন, তা থেকে অনেক কিছুই শেখার আছে। আর আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তিও আশ্চর্য। আরে না না, অতটাও পারি না। কিন্তু জয়ন্তবাবু, একটা কথা বুঝতে পারলাম না, মানিক চাঁদ কেন বলেছে যে প্রতাপ চৌধুরী এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে গিয়েছে? মানিক চাঁদ হচ্ছে প্রতাপের প্রধান সাগরেদ, অন্তত আমার তাই বিশ্বাস। প্রতাপ নিজে আড়ালে থেকে সুতো টেনে মানিক চাঁদের দলকে হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। যদি কোনোভাবে প্রতাপের সব ওস্তাদি ভেস্তে যায়, তাহলে ধরা পড়বে মানিক চাঁদ অ্যান্ড কোম্পানি, কিন্তু সে নিজে থাকবে একেবারেই নিরাপদ। এমন সময় হঠাৎ সুন্দরবাবু ভয়ে ভয়ে চোখে তাড়াতাড়ি জয়ন্তর পাশে এসে দাঁড়িয়ে তার কানে কানে বললেন, জয়ন্ত, দেখো দেখো। দেখেছি সুন্দরবাবু, এই শত্রুপুরীতে এসে আমার চোখ চারিপাশে ঘুরছে। দারোগাবাবু, দেখুন দেখুন, ওই সামনের একটা ঝোপ কিরকম দুলছে, কেমন যেন সন্দেহজনক না? হাওয়া তো তেমন বইছে না, তাহলে ঝোপটা এভাবে দুলছে কেন? দারোগাবাবু সেই দিকে তাকালেন। ঝোপটা দুলতে দুলতে আবার স্থির হয়ে এলো। বললেন, মনে হচ্ছে ওই ঝোপের ভেতরে লুকিয়ে কেউ যেন আমাদের লক্ষ্য করছে। আপনি মনে হয় ঠিকই বলছেন দারোগাবাবু, আমারও সেই একই সন্দেহ হচ্ছে। এখন কি করা উচিত? দারোগাবাবু, আপনারা হচ্ছেন সরকারের দুলাল, আইন তো আপনাদের হাতের মুঠোয়। আমারও কাছে রিভলভার আছে বটে, কিন্তু সহসা গুলিবৃষ্টি করলে হয়তো সরকারের আইন এই শখের গোয়েন্দাকে ক্ষমা করবে না। আপনার উচিত ওই সন্দেহজনক ঝোপটাকে লক্ষ্য করে গুলি চালানো। তারপর সেই গুলি কোনো মানুষের গায়ে লাগলেও যে কোনো অজুহাত দেখিয়ে আপনি হয়তো আইনের নাগপাশকে ফাঁকি দিতে পারবেন অনায়াসে। ব্যাপারটা অত সহজ নয় মশাই। আর সে কি দিন আছে? এখন একটু এদিক ওদিক হলেই সারা দেশ জুড়ে খবরের কাগজওয়ালারা শিয়ালের মতো ক্যাহুয়া করে চেঁচাতে থাকে। তা কি আপনি জানেন না নাকি? সবই জানি, কিন্তু এটা কি আপনি বুঝছেন না, ওই ঝোপের আড়ালে যে আছে সে হয়তো এখন চুপচাপ আমাদের দিকেই বন্দুক তাক করে বসে আছে।
সুন্দরবাবু চমকে উঠে পায়ে পায়ে পিছিয়ে আবার সুড়ঙ্গের মধ্যে অদৃশ্য হবার চেষ্টা করলেন। যতদূর সম্ভব চুপি চুপি বললেন, পালিয়ে এসো জয়ন্ত, তুমিও পালিয়ে এসো। তাহলে কি একবার গুলি চালাই নাকি? কি বলেন জয়ন্তবাবু? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বাঁচলে বাপের নাম, জানেন না আপনি? জয়ন্তর কথা মতন ঝোপের দিকে লক্ষ্য করে দারোগাবাবু গুলি চালালেন। গুলি চালানোর সঙ্গে সঙ্গে ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো একটা প্রাণী, তবে মানুষ নয়, একটা শুয়োর। পর মুহূর্তেই ঘোঁত ঘোঁত করতে করতে সে আর একটা ঝোপের মধ্যে ঢুকে চোখের আড়ালে সরে পড়ল। শুয়োরটা যখন ওই ঝোপের ভেতরে ঢোকে আমি তখনই তাকে দেখতে পেয়েছিলাম। আমি জানতাম ওখানে কোনো মানুষ নেই। দারোগাবাবু খাপের ভিতর রিভলভার পুড়তে পুড়তে অপ্রসন্ন স্বরে বললেন, তাহলে আমাদের শুধু শুধু ভয় দেখাবার জন্য আপনি এতক্ষণ মশকরা করছিলেন? জয়ন্ত মানিকের দলে ভিড়ল, আমাদের নিয়ে তামাশা। না, এ সহ্য করা যায় না। মানিক যে আজ আমার সঙ্গে নেই সুন্দরবাবু, তাই আমি তার অভাব পূরণের জন্য মানিকের ভূমিকায় অভিনয় করার চেষ্টা করছি। কিন্তু যাক সে কথা, এখন আর দেরি করে লাভ নেই। প্রতাপ চৌধুরী আর তার দলবল আজ বোধ হয় এই রঙ্গমঞ্চে আসবেন না। চলুন আমরা এবার এখান থেকে চলে যাই। ও হ্যাঁ, ভালো কথা, দারোগাবাবু সুরঙ্গের 2 মুখ যেমন ছিল সেভাবেই বন্ধ করে যেতে ভুলবেন না যেন। কেন বলুন তো? শত্রুরা যেন সন্দেহ করতে না পারে যে আমরা তাদের সব গুপ্ত কথা জানতে পেরেছি। আপনি কি মনে করেন যে কাউকে খুন করার পরেও তারা আবার এখানে আসতে সাহস করবে? না করাই তো উচিত, তবু সাবধানের তো আর মার নেই। রাস্তায় বেরিয়ে জয়ন্ত বলল, দেখুন সুন্দরবাবু, ওই প্রতাপ চৌধুরীর কথা ভুলে গিয়ে আমাদের এখন কাজ করতে হবে ভূষো পাগলাকে নিয়ে। আপনি কি বলেন দারোগাবাবু? বিলক্ষণ জয়ন্তবাবু, এত বড় একটা খুনের মামলা ভুলে যাব? তাও আবার যাতা খুন নয়, একেবারে পুলিশ খুন। খুনের মামলা নিয়ে আপনাকেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কোনো খুনের মামলার তদারক করবার জন্য কিন্তু আমরা এই গ্রামে আসিনি। তাহলে আপনারা আমাকে আর সাহায্য করবেন না? নিশ্চয়ই করব, আগে আমার সব কথা শুনুন। আমরা এখানে এসেছি সুব্রতবাবুর অনুরোধে। তিনি আমাদের ঘাড়ে চাপিয়েছেন এক রহস্যময় মামলা। তার কথা এখানে বলবার দরকার নেই, তবু এইটুকু জেনে রাখুন তার সঙ্গেও জড়িত আছে ওই প্রতাপ চৌধুরী। সুতরাং প্রতাপ চৌধুরীকে আমরা ছাড়ব না, আর সেও বোধ হয় আমাদেরকে ছাড়বে না। আপনি নিশ্চিন্ত থাকুন। তুমি ভূষো পাগলার কথা কি বলছিলে জয়ন্ত? হ্যাঁ, এইবারে ভূষো পাগলা কি আমাদের দরকার? একটা পাগলের জন্য হঠাৎ তোমার টনক নড়লো কেন বলো তো জয়ন্ত? হ্যাঁ, এর উত্তর আমি না হয় দিচ্ছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের আপনি জবাব দিন। কি বলো তো? ভূষো পাগলা বরাবরই সোনার আনারসের ছড়া চেঁচিয়ে আবৃত্তি করতে করতে এখানকার হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়ায়। এতদিন কেউ তাকে গ্রাহ্যের মধ্যেও আনেনি, কিন্তু প্রতাপ চৌধুরী আজ হঠাৎ তাকে বন্দি করতে চায়। কেন বলতে পারেন? সুন্দরবাবু কোনো জবাব না দিয়ে কেবল মাথার টাক চুলকাতে লাগলেন। জয়ন্ত বলল, কি সুন্দরবাবু, কারণটা বুঝতে পারছেন না তাই তো? প্রতাপের সন্দেহ হয়েছে যে ভূষো সোনার আনারসের গুপ্ত কথা কিছু কিছু জানে। প্রতাপ তো এখানকারই লোক, এতদিন তার এই সন্দেহ হয়নি কেন? এতদিন সে সোনার আনারস নিয়ে মাথা ঘামাবার চেষ্টাও করেনি, কিন্তু এবার সে এই বিষয়ে সজাগ হয়ে উঠেছে। আর প্রথমেই হানা দিয়েছে সুব্রতবাবুর উপর, আর তারপরেই তার নজর পড়েছে ভূষো পাগলার উপরে। এবার বুঝেছেন সুন্দরবাবু? জয়ন্ত, তোমার অনুমানই ঠিক বলে মনে হচ্ছে। তাই আমাদেরকেও কিন্তু ওই ভূষো পাগলাকে ছাড়লে চলবে না। তার সঙ্গে কথা বলে আমিও এটা খুব ভালো করেই বুঝতে পারছি যে সোনার আনারসের অনেক গোপন কথাই কিন্তু সে জানে। সৌভাগ্যক্রমে এসে আছে এখন আমাদেরই হাতে। তার সঙ্গে ভালো করে আলাপ করে দেখা যাক আমার সন্দেহ সত্য কিনা। বাড়ি ফিরে এসে দেখা গেল মানিক বিছানার উপর বসে সুব্রতর সঙ্গে গল্প করছে। জয়ন্ত বলল, কি হে মানিক, এখন কেমন আছো? মানিক মুখ ভার করে বলল, যাও যাও, যা করছিলে তাই করো গা, আমার আর খোঁজ নিতে হবে না। যত সব। সঙ্গে নিয়ে যায়নি বলে অভিমান হয়েছে? আরে তোমার শরীরের অবস্থা দেখেই তো নিয়ে যায়নি ভাই, আমার উপর অবিচার করো না। একদম ঠিক বলেছ জয়ন্ত। আর ভায়া মানিক, তুমি সঙ্গে ছিলে না বলে একটু শান্তিতে ছিলাম। অন্তত কিছুক্ষণ তো তোমার ওই আমার পিছনে লাগার হাত থেকে মুক্তি পেয়েছিলাম। তাহলে
আমার কাজ আবার শুরু করি নাকি? না মানিক, আজকের মতো সুন্দরবাবুকে ক্ষমা করো। আচ্ছা সুব্রত বাবু, ভূষো পাগলা কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। এই তো 5 মিনিট আগেও সে চিৎকার করে সোনার আনারসের ছড়া উড়ে কান ঝালাপালা করে দিচ্ছিল। জয়ন্ত একটা চেয়ারের উপরে বসে পড়ে বলল, সুব্রত বাবু, দয়া করে ভূষোকে একবার এখানে নিয়ে আসতে পারবেন কি? আচ্ছা বসুন, যাচ্ছি। বলে সুব্রত ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। মিনিট 5 পরে সুব্রত ফিরে এসে বলল, ভূষোকে দেখতে পেলাম না। জয়ন্ত চমকে দাঁড়িয়ে উঠল। দেখতে পেলেন না মানে? ভূষো যেই ঘরে ছিল সেখানে নেই। এই বাড়ির বাকি সব জায়গাও দেখলাম, কোথাও নেই। শুধু তার ঘরের দেওয়ালে কাঠকয়লা দিয়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সোনার আনারস, সোনার আনারস। আমি চললুম সেই আনারসের সন্ধানে।